ঝিরিঝিরি বৃষ্টিতে কুচো কিমরির কিরিমিরি কামড়ে বন্ধু বান্ধবের ফাপড়ে পড়ে বন্ধু সাইফুলের সাথে দর্শনার দুষ্টু পানি খেতে গেছিলাম। আর যে যা যা হলো তা দেখে আপনারও বিসি খুলে হাতে চলে আসবে। না না, সন্দেহ করার কোনো দরকার নেই। বডি ল্যাঙ্গুয়েজে যেরকম দেখা যাচ্ছে এ কিন্তু আসলেই আস্ত একটা পাগল, যা আপনারা ভিডিওর মাঝে দেখতে থাকবেন। আর যদি ভিডিও না দেখেন তাহলে আপনি আস্ত একটা তবে আপনারা যে যাই বলেন, খেলা করার জন্য কাকুর স্টেডিয়াম কিন্তু উপযুক্ত একটা জায়গা। অ্যাজ ইউজুয়াল অন্যান্য বারের মতোই এবারও আমরা ফ্লাইটের টিকিট কেটে প্লেনে বসে পড়লাম। আর তারপরই বন্ধু সাইফুল প্রশ্ন করলো, কত টাকা আনছিস? যে প্রশ্নটা আমার আজীবনে কখনোই পছন্দ ছিল না। আর আমি যে উত্তরটা দিলাম, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে জিনিসটা কয়েক লাখ টাকা দিয়ে পাওয়া যায় না সেই জিনিসটা পাম্পট্টি দিয়ে সম্ভব হয়। আর আমিও এবার সেই একই প্রক্রিয়া অবলম্বন করলাম। বন্ধু সাইফুলকে পাম্পট্টি দিয়ে কনভিন্স করলাম যেন সে তার রিলেটিভের সাথে কথাবার্তা বলে আজকের এই ট্যুরের স্পন্সরটা ম্যানেজ করে দেন। ওই ইসিং বিসিং বুঝায় আর কি। অ্যান্ড গেস হোয়াট, অন্যান্য বারের মতোই এবারও সাইফুল কনভিন্স হয়ে গেল যে না, সে নিজে সব কিছু ম্যানেজ করে নেবে। যেটা শোনার পর আমার তো ঈদ লেগে যাওয়ার অবস্থা। বন্ধু সাইফুলকে নিয়ে কিছু প্রশংসা না করলেই নয়। একেবারে মাঠের জোন ঘাটা থেকে শুরু করে চোর শেষর ডাকাত থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পদের বিসিএস ক্যাডার পর্যন্ত সবই কিন্তু বন্ধুর হাতে থাকে। যদিও এটা আজ পর্যন্ত খাতা কলমেই দেখে আসছি, বাস্তবে কখনো দেখার সৌভাগ্য হয়নি। এইসব কথা বলতে বলতে হঠাৎই বন্ধু বলে উঠলো যে ট্রেনটা নেক্সট আসবে সেটা বন্ধুর খালুর। সিরিয়াসলি, ট্রেন কিভাবে ওর খালুর হয়? ট্রেন তো সরকারি জিনিস। আর ও যে কনফিডেন্সের সাথে কথাটা বললো, ভাবলাম হতেও পারে। বন্ধু গাল খেসলেও কখনো কখনো কথা ভুল করে মিলেও যায়। আর ট্রেনের অপেক্ষায় করছি আমরা, ঠিকই ধরেছেন। ও বললো ও হাত মারলে ট্রেনটা দাঁড়িয়ে যাবে। প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করার পরও যখন ট্রেন আসছিল না তখন ওকে গালিগালাজ করছিলাম। আর তারপরই ভাবছিলাম ট্রেন হয়তো দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, কিন্তু পুরো ট্রেন চলে যাওয়ার পরও যখন ট্রেন দাঁড়ালো না তখন বন্ধু সাইফুলকে আমি বললাম, এত বড় একটা বেইজ্জতির পর আমি ভাবছিলাম বন্ধু সাইফুল হয়তো এবার একটু ভালো হবে, গাল খেসাটা কমে যাবে। বাট তা কি আর হয়? আবারও নতুন উদ্যমে বন্ধু তার গাল খেসার এই অসাধারণ প্রতিভা দেখে আমাকে কনভিন্স করলো, আরে টাকা দিয়ে কেন আমরা দুষ্টু পানি খেতে যাব? দুষ্টু পানি তো আমরা ফ্যাক্টরির গেস্ট রুমের অফিসে এসির নিচে বসে খাবো। সে আগে থেকেই তার লোকজনের সাথে কথা বলে কনফার্ম করে আসছে। বন্ধুর আবার মুখ আর পোঙা সমান, তার পোঙার পাত বিশ্বাস করা যাবে কিন্তু মুখের কথা বিশ্বাস করা যাবে না। কিন্তু কি করার, যেহেতু আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই বন্ধুর এই গাঁজাখুঁড়ে গল্পই স্বীকার করে নেওয়া লাগলো, কিছু করার নাই। বন্ধুর কথা মতো কেরুর দারোয়ান ড্রাইভার থেকে শুরু করে সর্বোচ্চ পদের ম্যানেজার পর্যন্ত সবই তার হাতে। তার সাথে নাকি রেগুলার কন্ট্যাক্টও হয়। ইভেন তারা এলাকায় আসলে বন্ধু নাকি তাদেরকে খাইতেও দেয়। তবে গল্পের মোড় এখান থেকেই শুরু। অনেক ভুজুং ভাজুং বুঝায় 7-8 জনের রিকমেন্ডেশনে 10-12 জনের কাছে ফোন দিয়ে কোনো মতে আমরা ভিতরে এন্ট্রি নিলাম। তবে ভিতরে যে যা হলো এটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। পুলিশের লাঠির বাড়ি আর দারোয়ানদের মুখের ঝাড়ি খেয়ে এবারের মতো অন্তত মারটা বেঁচে গেল। তবে এত কিছু থেমে যাচ্ছে, বন্ধুর গাল খেসা থামছে না। এবার লিটারেলি আমাকে চ্যালেঞ্জ করে বসলো, যদি এবার ও ট্রেন থামাইতে না পারে তাহলে ওর বিচি দুইটা খুলে আমার বিচিতে লাগাই দেবে। এটা শোনার পর আমি যা বললাম, এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ওয়েট, শালা এবার কি মন্ত্র পড়ে ফু দিয়েছে তা তো বলতে পারবো না, তবে ট্রেন কিন্তু এবার সত্যি দাঁড়িয়েছে। সারা পথ বন্ধুকে গালাগালি করতে করতে আসলাম আর সে আমার জন্য ট্রেন থামিয়ে দিল। এটা দেখে আমার নিজেরই অনেক কষ্ট লাগতে শুরু করলো। তবে পরে আমি জানতে পারলাম ওই ট্রেনটা লাস্ট 10 দিন ধরে ওখানেই পড়ে আছে যান্ত্রিক ত্রুটির কারণে। তারপর আমার মেজাজটা যা খারাপ হইল রে ভাই। ওয়েট, এখনো কিন্তু 16 কলা পূর্ণ হয়নি, এখনো তো খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা বাকি। দুষ্টু পানি খাওয়া চেখে দেখা তো দূর, এমনি চোখের দেখাও দেখতে পারলাম না। তার থেকে আরও বেশি কষ্ট, সারাদিন আমি না খেয়েছিলাম। কিছু না খাইলে স্ট্রোক করতে পারি এই চিন্তা ভাবনাই যত দ্রুত সম্ভব বাস থামিয়ে আমি নেমে পড়লাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। ফুচকা হাউসের সব থেকে দামি এবং ডিমান্ডপূর্ণ খাবারটা হলো ক্যাভিয়ার প্রো
ডায়মন্ড ক্যাভিয়ার যেটা আর কি, আমি সেটাই অর্ডার করলাম আর বন্ধু সাইফুলকে দেখিয়ে দেখিয়ে খেতে শুরু করলাম। নেহাতি গরিব মিসকিন দুস্থ এই লোককে একেবারে কিছু না খাইতে দিলে কি হয়, তাই ওকে একটা চিপস কিনে দিলাম। বাচ্চা পোলাপান খেই দেই বেশ থাক। দ্বিতীয় অর্ডার আসার আগেই খাবারের মধ্যে থুতু ছিটাই নিলাম, যেন বন্ধু না চাইতে পারে। আগেই বলেছিলাম বন্ধুর মুখ আর পোঙা সমান, ও আমার থুতু ছিটানো সেই খাবার খেয়ে নিল, তাও আবার কোনো রকম লজ্জা শরম না করেই। মনে মনেই ভাবলাম জীবনে নির্লজ্জ তো অনেক দেখছি, তোর মতো একটাও দেখি নাই। নবমবারের মতো অপদস্থ হওয়ার পর বন্ধুর রিয়াকশন। বাড়ি আসার সময় সারা পথ চিন্তা ভাবনা করতে করতে আসলাম যে আর যাই হোক বাড়ি বসে আজিজ বিড়ি খাবো, কিন্তু বন্ধু বান্ধবের সাথে দুষ্টু পানি খেতে আর আসবো না।